গুড মর্নিং গাইজ। তো আজকে আমি যাচ্ছি এই মুহূর্তে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আমি কোচবিহার থেকে যাচ্ছি, আর আপনারা আছেন রেড হুইল শোল উইথ সন্দীপ। তবে আজকে কোনো বাইক ট্রিপ না, আজকে আমরা এমনি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি। তো জলদাপাড়া ন্যাশনাল পার্ক সম্পর্কে যাবতীয় তথ্য আমি এখানে দেওয়ার চেষ্টা করব। ডুয়ার্সের মধ্যে অন্যতম একটা জায়গা, যেটা একদম ডুয়ার্সের রানী বলা যায়, সেই জলদাপাড়া ন্যাশনাল পার্ক যাচ্ছি। চলুন, সাথে যেতে যেতে অনেক কথা হবে। তো জলদাপাড়া ন্যাশনাল পার্ক সম্পর্কে যতটুকু আমার সাধ্য আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর রাস্তায় গিয়ে আমাদের কথা হবে কোন দিকে যাচ্ছি। আমি যাচ্ছি কোচবিহার থেকে জলদাপাড়া ন্যাশনাল পার্কের দূরত্ব 62 কিলোমিটার। তবে সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি যদি শিলিগুড়ি থেকে বা বাগডোগরা থেকে আসেন, তবে তো আপনাকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বলতে পড়বে হাসিমারা বা ফালাকাটা বা আলিপুরদুয়ার। আপনি যে কোনো জায়গা থেকে যেতে পারেন। সবচাইতে ভালো হচ্ছে যদি আপনি সেখানে গুগল ম্যাপ ধরে এগিয়ে যান, তাহলে আমাকে এগুলো কিছু বলার দরকারই হবে না, কারণ আপনি জলদাপাড়া ন্যাশনাল পার্ক ইজিলি পৌঁছে যেতে পারেন। তো চলুন আমরা শুরু করি জার্নিটা। 1941 সালে জলদাপাড়াকে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। এটি মূলত এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত। আসামের কাজিরাঙ্গার পর এখানে সবচাইতে বেশি এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার পাওয়া যায়। জলদাপাড়া অভয়ারণ্যটি 261 বর্গ কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত। 2012 সালের 10 মে ভারত সরকার জলদাপাড়াকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করেছিল। শেষে আমরা এসে পৌঁছেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে। তো এখন আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কের যে টিকিট কাউন্টার আছে সেখানে জঙ্গল সাফারির জন্য কথা বলবো। এখানকার কি কত রেট আছে এবং কখন কটা থেকে শুরু হয়, কখন শেষ হয়, সব কিছু চেষ্টা করবো এখান থেকে জানার। ডিস্ট্রিক্ট অফ ফরেস্ট অফিস, রেঞ্জ অফিসার এখানে না, টিকিট কাউন্টারটা কোন দিকে? বন্ধ আছে আজকে? বন্ধ থাকে 3টে নাগাদ খুলবে। ওকে ওকে। হচ্ছে জলদাপাড়ার যে টিকিট কাউন্টার, ইকো ট্যুরিজম, এটা 3টের সময় খুলবে। এখন তো খোলা হয়নি। তো ওখানে কী কী আছে একটু দেখে নিই। জলদাপাড়া ন্যাশনাল পার্ক, কি করবেন এবং কি করবেন না। জুন থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত এখানে জঙ্গল সাফারি বন্ধ থাকে। সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার এখানে জঙ্গল সাফারি করানো হয় না। তো এখনও কাউন্টার খোলেনি এবং আমরা এই কাকুর কাছে চা খেতে আসলাম। কাকুকে কড়া করে চা করতে বলেছি জলদাপাড়াতে। চা খাচ্ছি আমরা এখানে, জলদাপাড়া চলে এসেছি। আমরা এসেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে, এখানে জঙ্গল সাফারির জন্য। তো জঙ্গল সাফারির জন্য আমরা যা যা শুনলাম সেটা হচ্ছে যে এখানে সকালে 2 ধরনের জঙ্গল সাফারি হয়, একটা হচ্ছে এলিফ্যান্ট সাফারি হয় এবং একটা জিপ সাফারি হয়। আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এখানে অনেক সরকারি প্রপার্টি আছে। একটা হচ্ছে হলং বাংলো, যেটা হলং বাংলো তো যাওয়া খুব মুশকিল, অর্থাৎ এখানকার হলং বাংলোর বুকিং পাওয়া যায় না। আর একটা হচ্ছে আরণ্যকের একটা প্রপার্টি আছে, সেটা 3000 টাকা পার নাইট, এটা পাওয়া যায়, এটাও একটু মুশকিল। তবে আশেপাশে অনেক ছোট ছোট কটেজ আছে যেগুলো 1000-1200-এর মধ্যে পাওয়া যায়, বা ইউথ পশ্চিমবঙ্গ সরকারের যে ইউথ একটা হোস্টেল আছে সেখানেও কিন্তু এখানে জলদাপাড়ার রাত্রিবাসের জন্য বুকিং পাওয়া যায়। তো যদি আসেন তাহলে এগুলোতে যোগাযোগ করবেন। হলং বাংলোটার রেট কত আছে? 3730। আর সকালেরটা 300 টাকা কম বেশি আছে। দাদা, আপনি তো জলদাপাড়ার গাইড, আপনার নাম কি? নেপাল দে। এখানে সাফারির জঙ্গল সাফারির কি কি ব্যবস্থা আছে? জঙ্গল সাফারি এখানে 4টা শিফট হয়, সকাল 6টা থেকে একটা 7:30টা, আর একটা 8:30টা থেকে 10টা, আর একটা 1:30টা থেকে 3টা, আর একটা হয় 3:30টা থেকে 5:30টা। আবার সেই বিকেলের শিফটটাতে হয় কি, মানে একটা ট্রাইবাল ডান্স আছে, বড় নৃত্য, যেটা জঙ্গল ঘুরে আধা ঘন্টা প্রোগ্রাম, ওটা আধা ঘন্টা টাইমিংটাও বেশি আছে।
রেটটাও বেশি আছে, 50 টাকা পার হেড, রেটটাও বেশি আছে। ও জঙ্গল সাফারি রেট কত? এমনি 3430 টাকা 6 জনের। হুম। আর বাকি বিকালেরটা হচ্ছে মানে 50 টাকা পার হেড বেশি লাগে, 6 জনের 3750। 50 টাকা হবে, হ্যাঁ, 50 টাকা। 50 টাকা হবে। যাই হোক, তাহলে 300 টাকা বেশি হয়ে যাবে এখানে। আর এখানে এলিফ্যান্ট সাফারিও নাকি হয় এলিফ্যান্ট শুনেছি। সাফারি হয়, ওটা মর্নিং এ হয় আপনার 6:30 থেকে, মানে ফার্স্ট টিপ হুম। 6:30, 7:30, 8:30, মানে এরকম 1 ঘন্টা করে ট্যুর। ওটা রেট কত? ওটা হচ্ছে পার হেড 1200 টাকা করে। আপনার নিজের গাড়ি নিয়ে হলং বাংলো পর্যন্ত যেতে হবে। গাড়ি পারমিট আছে, গাড়ি এন্ট্রি ফি আছে, গাইড চার্জ আছে, হ্যাঁ, ওগুলো কত করে? এভরিথিং। মানে গাইড চার্জ 350 টাকা, গাড়ি এন্ট্রি ফি 480 টাকা, ওগুলো আছে। তো আপনাকে আগের দিন ওটাকে মানে বোর্ডিং পাস নিতে হবে, অনলাইনে বুকিং থাকলে বোর্ডিং পাস নিতে হবে। হুম। বোর্ডিং পাস নিয়ে আপনাকে কোন টিপ দিয়েছে সেই অনুযায়ী আপনাকে চেক পোস্টে যেতে হবে। চেক পোস্টে গিয়ে তারপরে হলংয়ে যেতে হবে 6.5 কিলোমিটার। যাওয়ার পরে ওখান থেকে রাইডিং স্টার্ট। ওখানে এলিফ্যান্ট রাইডিংটা শুরু হবে। ওকে। আর এখানে থাকার ব্যবস্থা? থাকার ব্যবস্থা আছে, প্রাইভেট লজ তো প্রচুর আছে। হুম। হ্যাঁ, প্রাইভেট লজ মানে প্রচুর, মানে গুনতির বাইরে আছে। 1 কিলোমিটারের মধ্যে মনে হয় 20টা হয়ে যাবে। হুম। এমনি সরকারি বাংলো, এই যে জলদাপাড়া টুরিস্ট লজ আছে, জঙ্গলের ভেতরে হলং বাংলো আছে, ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের, আর এটা ট্যুরিজমের। হুম। এছাড়া চিলাবাতার মেন্দাবাড়ি আছে, তারপরে আপনার এই লঙ্কাপাড়াতে আরেকটা বাংলো আছে, যেটা জলদাপাড়ার আরেকটা পার্টে আছে, ওটাও হচ্ছে একটা গেস্ট হাউস। ওখানেও আছে। হলং বাংলো কি বুকিং পাওয়া যায়? হলং বাংলো অনলাইনে বুক করতে হয়, ওটা 1 মাস আগে। ওটা পাওয়া যায়? হ্যাঁ, ওটা আপনাকে রাত 12টা টাইমে ট্রাই করতে হবে। হিট করতে হবে তো। হ্যাঁ, ওটা 5টা জেনারেল আছে, 3টে ভিআইপি রুম আছে। ওই 5টা জেনারেলি বুকিং দেওয়া হয়। আর এখানে যে ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে যেগুলো আছে সেগুলো এগুলো অনলাইনে হয়। রেট কত আছে এগুলো? এগুলো আছে আপনার 1400 টাকা থেকে স্টার্টিং আছে, একদম 4200 টাকা পর্যন্ত আছে। ঠিক আছে, আপনার নাম বললেন না, একবার বলুন। নেপাল দে, নেপাল দিয়ে। আপনি এখানকার গাইড? জলদাপাড়া ন্যাশনাল পার্কের গাইড। বাহ, থ্যাংক ইউ দাদা, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক তথ্য আপনার কাছ থেকে পেলাম। থ্যাংক ইউ স্যার। এখানে কোনো ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে সময় যাওয়ার সাথে সাথে একদম অনেক ভিড়। এই জায়গাগুলোতে অনেক গাড়ি এবং তার সাথে অনেক মানুষজন এসে হাজির হয়েছে। তো প্রথমে আমরা তো ভাবছিলাম যে একদমই হয়তো এখানে ভিড় নেই, ফাঁকা আছে, কিন্তু বিষয়টা মোটেও ওরকম না। এখানে প্রচণ্ড ভিড় এবং আমরা আজকে খুব দোটানার মধ্যে আছি আমাদের জঙ্গল সাফারি নিয়ে। নাম কি? আমার ভালো নাম মিশুতোষ পাল, হ্যাঁ, ডাক নাম নানু পাল। চলুন আপনার সাথে আমরা জঙ্গল সাফারিতে। আমি আগে 84 থেকে জঙ্গলেই গাড়ি চালাইতাম, ফরেস্টে। 84 থেকে আমার জন্মসাল ওটা। 84 থেকে 2013 পর্যন্ত ফরেস্টে গভর্নমেন্টের গাড়ি চালাই। এই যে গাড়ি তো আমরা জঙ্গল সাফারির উদ্দেশ্যে যাচ্ছি। অফলাইন, হ্যাঁ। তারপরে দেখবেন তারা একটা জায়গায় ঘুরতে গেলে আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্ক, যেটা এখানে আমাদের চেকিং আছে। তোমার গাড়ি নেই। আমরা ফরেস্টের মধ্যে এন্ট্রি করে গেছি এবং এখান থেকে হলং বাংলো পর্যন্ত গাড়িটা বেশ স্পিডে। আমাদেরকে বলা হয়েছে যেন আমরা ডাইনে বাঁয়ে একটু লক্ষ্য রাখি। পিকক, আর এই যে কালো গাছটা দেখছেন, একটা ফায়ার গাছ, পানি যে ফায়ার খায়। হ্যাঁ, পানি যে ফায়ার খায়। আমরা যাচ্ছি। ও, কাঠের ব্রিজ। জঙ্গল এমনিতেই ভালো লাগে, আর তার সাথে যদি আমরা ওয়াইল্ড লাইফ দেখতে পাই অসুবিধা নেই। তবে ওয়াইল্ড লাইফ দেখার জন্য ওই যে জঙ্গলে আসি এরকম কোনো ব্যাপার না। জঙ্গলে আসি, জঙ্গলকে ভালোবাসি। সামনে একটা হরিণ, ওই দেখো, চিৎকার করবে না।
একটা সামনে হরিণ দাঁড়িয়ে আছে। এই দেখো একটা সাম্বার, দাদা এটা সাম্বার হরিণ না? হ্যাঁ এটা অনেক বড়। হ্যাঁ ওই একটা বাচ্চা, এটা আমাদের আগে সব গাড়িগুলো চলে গেছে, তো আমরা একদম সবার লাস্টে যাচ্ছি। এনারা ফরেস্টের গার্ড। একদম সামনে হচ্ছে হলং বাংলো, এটা হলং নদী। ওই দেখো ময়ূর, দেখেছো? একদম, কিন্তু পাওয়া যায় না তো। উপরে উপরে দেখা যাচ্ছে, উপরে দেখা যাচ্ছে, উপরে আছে, উপরে আছে। ব্ল্যাক 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 কই গো? ব্ল্যাক ওই হর্নবিল, হর্নবিল। ওয়াও, দুটো হর্নবিল। এটাকে গ্রেট হর্নবিল বলে। ও বাহ, ওই যে কোথায়? আচ্ছা আচ্ছা, ওটাও একটা হর্নবিল। হ্যাঁ, ডিএসএলআর ডিএসএলআর আর ডিএসএলআর। এখানে অনেক লোকজন এবং প্রত্যেকেই জঙ্গল সাফারির জন্য এসেছেন। এখান থেকে গন্ডার দেখা যায়, সবাই বলছে যে গন্ডারগুলো এখানে থাকে, এখানে লবণ টবণও দেওয়া হয় নাকি। ওই যে একটা সামনে গন্ডার দাঁড়িয়ে আছে, হ্যাঁ একটা গন্ডার দেখা যায়। অনেক ময়ূর। তো এই জলদাপাড়া অভয়ারণ্য, এটা এক সিংহ বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত। এদিকে পুরো ইলেকট্রিক কানেকশন করা আছে যাতে ওয়াইল্ড অ্যানিমেলগুলো এদিকে না আসতে পারে। প্রচুর ময়ূর দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে মোবাইল ক্যামেরা অন্তত আসবে না। হলং ঝরা, ও এটাকে বেশ করেই এই বাংলোর নাম হলং বাংলো। হ্যাঁ, নুন খেতে আসলেই দেখা যায়। সেটা ওদের ধরুন, মানুষের মতো করে তো সব কিছু হবে না, রাত্রে বেশি আসে। আমাদের উল্টোটা, এখন আমরা বের হচ্ছি, হ্যাঁ ব্রেকফাস্ট করছি। ওইদিকে প্রচুর সামনে ভর্তি ভর্তি। কোথায় আরো যাবো নাকি আমরা? দুটো পায়রা আরো ভেতরে বড় বড় ঘাসের মতো থাকে না? হাত দেখা এলিফ্যান্ট আছে হলং বাংলো। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে বুকিং হয়, অনলাইনে বুকিং হয়, 1 মাস আগে বুকিংটা করতে লাগে। 1 মাস আগে। 8টা রুম আছে, 3টা হচ্ছে ভিআইপি, 5টা হচ্ছে নর্মাল টুরিস্টকে দেয়। এইভাবে অনলাইনে বুক করে আসবেন। ফ্রন্ট সাইড হলে রুম থেকে বসেই দেখতে পারেন গন্ডার, হাতি, বাইসন, চা খেয়ে খেয়ে দেখতে পারেন। চা খেয়ে খেয়ে দেখতে, ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুম বসতে পারেন। পিছনে রুম পেলে, সামনে রুম না পেলে ওয়েটিং রুম থেকে দেখতে পারেন। তাই একদম। এখানে রেট কত? হ্যাঁ, রেট কত আছে? রেট হচ্ছে 4000 টাকা ডবল বেড। ডাবল বেড 4000। লাঞ্চটা হচ্ছে কম্পালসারি না, লাঞ্চ না করলে 600 টাকা পার হেড, আর লাঞ্চটা করলে 900 টাকা পার হেড। এক্সট্রা। তারপর জিএসটি আছে, গাড়ি এন্ট্রি 480, পার হেড 200 করে। হাতি রেট হচ্ছে 1200। হাতি, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। আমরা হলং বাংলো থেকে বেরিয়ে যাচ্ছি। একসাথে 3টে হর্নবিল, আমার ক্যামেরাতে আসবে না। ওখানে দুটো গন্ডার দেখা যাচ্ছে, এটা অনেক বড় সাইজের গন্ডার। গন্ডার কিন্তু মেনলি এই ধরনের তৃণভূমিতেই থাকে। গন্ডার কিন্তু কখনো খুব ডিপ ফরেস্ট থাকে না। ওখানে একটা গন্ডার আছে, লাইটটা কম বলে বোঝা যাচ্ছে না। একটা গন্ডার ঘাস খাচ্ছে। ওই দেখো আমার সামনে হাতি, পাশে বাবার চ্যানেলে
না করবে না, সাবস্ক্রাইব করবে না, আমি চাই না বাবা ওখানে সাবস্ক্রাইব। আমরা এখনো পর্যন্ত কিন্তু কোনো ওয়াইল্ড এলিফ্যান্ট দেখা পাইনি। ওইখানে একটা কি আছে, বনশুয়ারের মতো, ওইখানে কিছু একটা আছে। হ্যাঁ, ওই গাছটার ওখানে, ওটা কি জানো দাদা, একটু দাঁড়ান তো, ওখানে ওটা কি? ওটা বনশুয়োর হয়তো। হ্যাঁ, ওটা বনশুয়োর। এই তো এই যে ওখানে একটা বনশুয়োর আছে। আস্তে আস্তে আমরা আরো থেকে ডিপোস্ট ফরেস্টের দিকে চলে এসেছি। একদম কাছ থেকে এই ময়ূরটা, কত বড় একটা ময়ূর। বাবাই ময়ূর দেখো সামনে, এই হরিণ কিন্তু দেখ ময়ূর, আস্তে আস্তে এরকম করে। পিছনে এগুলো হরিণ, ওই যে সিং আছে। বাবাই তুমি অন্য জন্তুদের মধ্যে পুরুষরা সুন্দর, এই যে হ্যাঁ, ওইটাকে বলছি। এটা সুন্দর। বাইসন, ও বাইসন, বাচ্চা, এটা কি বাইসন দাদা? হ্যাঁ, এগুলো বাইসন। এটা বাচ্চা ওই যে বাচ্চা, পায়ে মোজা পরা দেখুন, কিন্তু সাইজ ছোট বাচ্চা। দুটা আছে। এদের পায়ে কে মোজা পড়াইছে? বোঝা না কালারটা। বাইসন মানে আমাদের এটা যে গরু না, এগুলো ইন্ডিয়ান গাউট ইন্ডিয়ান গাউর। বলে চালাই, ইন্ডিয়ান গাউট। এটা বেবি, ওটা গাউট দুটোই ফিমেল। হ্যাঁ, দুটোই ফিমেল। দুইটাই ফিমেল, ফিমেল মহিলা। হ্যাঁ হ্যাঁ, ফিমেল বললাম তো। চলুন, অনেক বাইসন আরো সামনে দল আছে, সামনে ওদের পায়ে মোজা কি পরেছে সাদা কালার? ওটা মোজা না বাবা, ওটা দেখতে হয়। তো এদের এই যে বাইসনগুলো এবং এদের পায়ে মোজার মতো সাদা অংশ। টাটা। টাটা। এখানে দেখেছো কতগুলো আবার? ও হ্যাঁ, ছবি তুলো মিটু দু একটা। বাবা ভিডিও করছে। বাবা ছবি তোল, ভিডিও কর। এটা কি? হরিণ। হ্যাঁ হ্যাঁ, গোবরের ঢিবি করে তখন ওইটা 2 মাস 3 মাস 6 মাস এক জায়গা করতে 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 একদম উঁচু হয়ে যাবে। আর যদি এটা পেছনে লাস্টে পদে লেগে যাবে, সেদিন ওই জায়গায় আর পটি ও এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি জলদাপাড়া ওয়াচ টাওয়ারে। এখানে যে লবণ দেবার জায়গা আছে, সল্টপিট আছে, সেখানে এসে অনেক প্রাণী, যারা বন্য প্রাণ আছে সেগুলো লবণ খেতে আসে। তো এই মুহূর্তে আমার সামনে যে হাতি দুটো তারা নিয়ে আসলেন এবং এগুলো সম্ভবত সার্ভিসের জন্য হাতিগুলো আসলেন। সূর্য সবেমাত্র পাটে আর আমরা একদম এই জঙ্গলের ভিতরে হাতির সাথে।
একদম রাস্তার সামনে হরিণ। আর এই মুহূর্তে আমাদের জঙ্গল সাফারি শেষ। দাদা জঙ্গল সাফারি শেষ তো আজকে? বেশ, জঙ্গল সাফারি শেষ। এই মুহূর্তে আমরা যাবো একটা ড্যান্সের প্রোগ্রামে, তারপর সেখান থেকে আমরা আজকে বাড়ি চলে যাব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং আজকে আমারও খুব ভালো লাগলো সত্যি কথা। তো চলুন দেখা হবে পরে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।